ব্যাসার্ধ। তাহলে পরমাণুর কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। পরমাণুর কক্ষের ব্যাসার্ধ নির্ণয়। ব্যাসার্ধটাকে স্মল আর ধরি আমরা, স্মল আর। তার মানে ধরে নিচ্ছি যে এখানে একটা চার্জ পার্টিকেল আছে, যে অ্যাটমিক নাম্বার হচ্ছে জেড ধরে নিলাম, আর চার্জ কত হবে, ই জেডই হবে। কারণ কি, আমরা জানি যতগুলো অ্যাটমিক নাম্বার হয় সেটা তার প্রোটন বা সেটা হচ্ছে তার ইলেকট্রন সংখ্যা হয়। তার প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জের সেম হয়, বাট সাইনটা হচ্ছে পজিটিভ হয়। তাহলে জেড নাম্বার আছে, জেড নাম্বার, তাহলে জেডের থেকে কি হলো, একটা ই মাল্টিপ্লাই হয়ে গেল। আর এর বাইরের চারিদিকে আমরা যা ধরে নিচ্ছি যে ফার্স্ট একটা ইলেকট্রন মুভ করছে ফার্স্ট অরবিটে, যদিও ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন মুভ করে। আচ্ছা, তাহলে সেই দুটোর মধ্যে আমরা একটা ইলেকট্রনকে ধরে নিলাম। তাহলে এদের মধ্যে দেখো কুলম্বিক ফোর্স এই ডিরেকশনে কাজ করবে এফসি। এফসির ভ্যালু হবে কত, Q1 Q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু ডিসটেন্সের স্কয়ার, মানে এই দূরত্বটা যদি r ধরি। এখন ভালো করে দেখো, আমরা Q1 মানে হচ্ছে জেডি আর Q2 মানে হচ্ছে ই, ডিভাইডেড বাই কত আসছে 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার। এটা হচ্ছে কুলম্বিক ফোর্স এফসিটা। আচ্ছা, এরপর অপকেন্দ্র বল কি হবে, অপকেন্দ্র বল F সমান আসছে কত, m v স্কয়ার বাই r। তাহলে এই দুটো যদি ইকুয়াল হয় তাহলে এখানে রোটেট করতে পারবে, তাছাড়া রোটেট করতে পারবে না, আমরা সার্কুলার মোশনে অলরেডি পড়েছি। তাহলে এক নম্বর কন্ডিশন লেখা হচ্ছে যে ইলেকট্রন r ব্যাসার্ধের বৃত্তপথে পরিভ্রমণ করলে এফসি সমান কুলম্ব বল ও অপকেন্দ্র বল সমান হবে। কুলম্ব বল ও অপকেন্দ্র বল সমান হবে, তাছাড়া মুভ করতে পারবো না। তার মানে দেখো এখানে m v স্কয়ার বাই r সমান আমরা লিখছি z স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইনটু r স্কয়ার, নাম্বার 1। এরপর আমরা যদি এই পয়েন্টের অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখি, অ্যাঙ্গুলার মোমেন্টাম কি হবে না, ডিসটেন্স r, ভেলোসিটি ধরে নিচ্ছি v। তাহলে ভেলোসিটি যদি v হয়, দেখো তাদের মধ্যে অ্যাঙ্গেল কত করছে, 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি যদি করে তাহলে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত আসবে, মড ভ্যালু আসবে mvr চলে আসবে। মানে যেহেতু ক্রস প্রোডাক্ট কিন্তু এখানে সাইন আসছে না, বুঝা গেল না, সাইন 90 আসছে, সাইন 90 মানে 1 চলে আসছে, তাহলে mvr চলে আসছে ডিরেক্ট। তাহলে mvr যদি চলে আসে, মানে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম তুমি কি ফর্মুলা দেখলে, r ক্রস হচ্ছে p। এখন p মিন্স তো খালি p এর মোমেন্টাম তো v এর দিকে সেম হয় না, সবসময় p তো m আর v, m এর তো কোনো ডিরেকশন থাকে না, স্কেলার কোয়ান্টিটি। তাহলে এটা হচ্ছে v, এটা হচ্ছে r। তাহলে v r এর মধ্যে অ্যাঙ্গেল কত, 90 ডিগ্রি। তাহলে ক্রস প্রোডাক্ট কত আসবে, আর ক্রস প্রোডাক্ট আসবে sin rp sin of 90, sin 90 হলো 1। হ্যাঁ, ওকে। তাহলে এখানে আমরা লিখব, দ্বিতীয় নাম্বার লিখব যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। আমরা ধরে নিচ্ছি যে আচ্ছা n তম করে নিচ্ছি, এখানে এটাকে ধরে নিচ্ছি যে n তম কক্ষের আমরা রেডিয়াস বার করছি, আর না হলে n এর ভ্যালু কত ধরবো, 1 ধরবো, মানে n তম করে করি আমরা। তাহলে এখানে r সাফিক্স n লিখে দিচ্ছি সবগুলো, r সাফিক্স n, এটাকেও r সাফিক্স n লিখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এখানে লেখো n তম কক্ষের কৌণিক ভরবেগ n-তম কক্ষের কৌণিক ভরবেগ mvr সমান হচ্ছে nh/2π। এটা 2 নম্বর ইকুয়েশন।
এরপর দেখো এই 2 নাম্বার ইকুয়েশন, 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশনকে যদি তোমাকে বলে যে রেডিয়াস ক্যালকুলেট করো, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে দেখো যে ভি আছে না, সেই ভি গুলোকে কি করতে হবে, তোমাকে নেগলেক্টেড করতে হবে, মানে এদেরকে তাড়াতে হবে। তাহলে তুমি কাজ করো 2 নাম্বার ইকুয়েশন থেকে ভি এর স্কোয়ার করে এখানে ভি এর ভ্যালুটা পুট করে দাও, তাহলে তোমার রেডিয়াস ওখান থেকে অটোমেটিক চলে আসবে। তার মানে দেখো আমরা কি করছি, এখানে ভি স্কোয়ার লিখছি 1 থেকে, ভি স্কোয়ার সমান আসবে কি জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট, আর উপরে চলে গেল, আর তোমার হচ্ছে আর উপরে এম নিচে চলে গেল এম, আর এখানে আর স্কোয়ার, এটা হয়ে গেল আর স্কোয়ার। আবার 2 নাম্বার থেকে ভি স্কোয়ার মানে ভিটাকে নিয়ে স্কোয়ার করে দিলাম, তাহলে ভি স্কোয়ার করে দিলে দেখো এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2 পাই মানে 4 পাই স্কোয়ার চলে আসছে, আর এম স্কোয়ার ভি স্কোয়ার চলে আসছে, ও না এম স্কোয়ার আর স্কোয়ার চলে আসছে, কারণ আমরা ভিটাকে এদিকে রেখেছি, তাহলে আটটাকে ওদিকে নিয়ে, এইটাকে ধরে নিচ্ছি 4 নাম্বার, এটাকে ধরে নিচ্ছি 3 নাম্বার। তাহলে দেখো আমরা 3 নাম্বার ও 4 নাম্বার থেকে 3 নাম্বার 4 নাম্বার থেকে আমরা কি পাবো, তুলনা করে পাই। আচ্ছা, থেকে যেগুলো সমান হয়ে যাচ্ছে, তার মানে দেখো এইদিকে কোনটাকে আর এর ভ্যালুটা লিখবো আমরা, হ্যাঁ এই জায়গাটায় আর পড়ে থাকছে, একটা আর কেটে, তার মানে এটাকে পরে লিখি, তাহলে এইটাকে পরে লিখছি, তাহলে জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম আর ইকুয়াল টু হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। তাহলে এখানে দেখো একটা এম ক্যান্সেল, এখানে 4 পাই, একটা কেবলমাত্র পাই পড়ে থাকছে, একটা আর এখানে একটা আর পড়ে থাকছে, আর কেউ পারছে না, তাহলে আর কে এখানে নিয়ে চলে আসো, তাহলে আর সাফিক্স এন, এগুলো সব এন সাফিক্স, এগুলো সাফিক্স এন বার করছি সব, তাহলে আর সাফিক্স এন, এখানে সাফিক্স হচ্ছে এন, এন তম কক্ষের জন্য করেছি, ওকে। তাহলে আর সাফিক্স এন ইকুয়াল টু আসছে, দেখো এটাকে যদি এখানে নিয়ে আসি, তাহলে এন স্কোয়ার এইচ স্কোয়ার, আর নিচে কি কি আছে, এপসাইলন নট আছে, তাহলে এপসাইলন নট, যেহেতু এটা ধরে নিচ্ছি যে এর মিডিলে কোনো কিন্তু মিডিয়াম নেই, এয়ার আছে, তাহলে হচ্ছে এপসাইলন নট হলো, আর এখানে কেউ পড়ে নেই, ডিভাইডেড বাই এই নিচে কে কে পড়ে আছে, দেখো এখানে একটা পাই আছে, এম আছে, পাই এম, আর এখানে তো আর এনটা কোথায় নিয়েছে, তাহলে এই কি ফর্মুলা আসছে, এন স্কোয়ার এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই ইনটু এম। এখন যদি আমরা এই ভ্যালুগুলো, তো সব ভ্যালুগুলো আমরা জানি, তাদের ভ্যালু যদি আমরা পুট করে দিই, তাহলে দেখো এন এর স্কোয়ার এন আর জেডটা কোথায় ছেড়ে দিয়েছি আমরা, জেড স্কোয়ার, আচ্ছা এইখানে ছিল তোমার জেড স্কোয়ার, মানে উপরে থাকবে যখন ইকুয়েশন তুলনা করছি জেড স্কোয়ার, এখানে জেড স্কোয়ার আছে, তো নিচে থাকছে দেখো জেড স্কোয়ারটা থাকছে, জেড স্কোয়ার, এটা আর এনটা এখানে আসছে, তাহলে জেড স্কোয়ার নিচে যাবো, আর তাহলে হচ্ছে তোমার এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, তাহলে এটাও নিচে যাবে, এম আর পাই, ওকে ঠিক আছে, তাহলে জেড স্কোয়ার থাকছে। তাহলে এখান থেকে বাকি সমারের আমরা ভ্যালু যাচ্ছি জানি, আর সাফিক্স এন, এন তম কক্ষের যে রেডিয়াসটা আসছে দেখো এইচ স্কোয়ার এপসাইলন নট ডিভাইডেড বাই পাই এম, তারপরে হচ্ছে স্কোয়ার, আর এই জায়গাতে আমরা উপরে লিখলাম এন স্কোয়ার বাই জেড, এটাকে একটা আলাদা করে দেব, এন স্কোয়ার বাই জেড কে কি করলাম আলাদা করে দেব। এখন এই ভ্যালুগুলো সবগুলো জানি, এইচ কাট নয়, এইচ স্কোয়ার, এইচ এর মানে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু কত 6.62 ইনটু 10 টু দি পাওয়ার -34, এপসাইলন ভ্যালু হচ্ছে 8.854 ইনটু 10 টু দি পাওয়ার 11, 10 টু দি পাওয়ার 12, তারপর পায়ের ভ্যালু 3.14, এম হচ্ছে ইলেকট্রনের মাস 9.1, সমস্ত ভ্যালুগুলো যদি আমরা পুট করে দিই, তাহলে এখান থেকে রেডিয়াসটা, এবং যদি যে মিটার আসবে তো সেটাকে যদি আর্মস্ট্রং এ করি, তাহলে আর সাফিক্স এন তম কক্ষের রেডিয়াস হচ্ছে 0.53 এন স্কোয়ার ডিভাইডেড বাই জেড আর্মস্ট্রং। এই টার্মটি তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে।
n স্কয়ার ডিভাইডেড বাই, এটা কার জন্য ক্যালকুলেট করছি? ইলেকট্রনের জন্য। ইলেকট্রনের আমরা কিন্তু ক্যালকুলেট করছি। কোনো পার্টিকেল অন্য কোনো পার্টিকেল কিন্তু মুভ করলে তার ক্ষেত্রে কিন্তু ভ্যালু চেঞ্জ হবে, কারণ ধরো এই চার্জ চেঞ্জ হয়ে যাবে, এম চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা ফার্স্ট অরবিটের রেডিয়াস কখন হবে না, এর মান যখন 1 বসাবো। এরপর দেখো যদি আমরা হাইড্রোজেন অ্যাটম দেখি, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত? 1। তাহলে জেড এর ভ্যালু যদি এখানে 1 চলে আসে, তাহলে n স্কয়ারের সঙ্গে প্রপোর্শনাল আসবে। তাহলে ফার্স্ট অরবিট 0.53, নেক্সট অরবিট কত আসবে? 4, এর সঙ্গে 4 মাল্টিপ্লাই হবে। তার মানে দেখো রেডিয়াস বেড়ে যাচ্ছে, অবশ্য বাইরের দিকে। কারণ তাদের যে গ্যাপটা এরপর দেখো, যেখানে যদি আমরা দুটোর মধ্যে কম্পেয়ার করি, তাহলে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে R1 এর ভ্যালু আসছে 0.53 আংস্ট্রম, আর R2 এর ভ্যালু আসবে 0.53 ইন্টু 4। তার মানে হচ্ছে 3 4 12 2, হাতে থাকে 1, 4 5 20, একে 21, এটা আসে 4 5 20 আর 21, মানে 2.13 ন্যানোস্ট্রম। এর মিডিলে R1 আর R2 এর মিডিলে আর কিন্তু কোনো রেডিয়াস আসবে না, আর কোনো অরবিট আসবে না, কারণ এটা কোয়ান্টাইজ আমাদের পার্টিকেল চলে আসবে, ওই দুটো রেডিয়াসে আসবে। তার মিডিলে আর কোনো ইলেকট্রন থাকতে পারবে না। যদি ইলেকট্রনকে জাম্প করে যেতে হয়, তাহলে ওকে আপার লেভেলে যেতে হবে। আর এটা তো সবচেয়ে লোয়ার, এর নিচে তো আর আসতেই পারবে না, এটা হচ্ছে গ্রাউন্ড স্টেট। তাহলে আপার লেভেল বা আপার লেভেল, আবার আপার লেভেল যেতে পারবে। আচ্ছা, এরপর আমরা চলে আসি, আর যদি আমাদেরকে বলে যে ব্যাসার্ধ নির্ণয় হলে, এরপর যদি বলে আমাকে যে বেগ ক্যালকুলেট করা, না যদি বেগ বলে, তার ক্ষেত্রে দেখো আসবে কত? বেগের ক্ষেত্রে পরমাণুর কক্ষের, এটা হচ্ছে, তাহলে n তম কক্ষের করে দেওয়া ভালো, আমরা যেহেতু n তম করছি, পরমাণুর n তম কক্ষের গতিবেগ, তাহলে ওই সূত্রগুলো একই রকম ভাবে লিখতে হবে। আমি আর লিখছি না, 1 নম্বরে লিখছি কত ছিল না, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার সমান আসছে এম ভি স্কোয়ার বাই আর, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে এম ভি আর সমান এন এইচ বাই 2, তাহলে 2 নম্বর। এখন দেখো এখানে আমরা যদি বলে যে ভেলোসিটি ক্যালকুলেট করো, তাহলে আমরা কি করব না, এই আর গুলোকে ইকুয়েট করে দেব, আর এর ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে দুটোর ক্ষেত্রে আর গুলোকে বার করো। তাহলে এখানে দেখো এটা একটা আর, এটা একটা আর কেটে যাচ্ছে, এটা, তাহলে এখানে আর পড়ে থাকছে। আচ্ছা, এই জায়গাতে অলরেডি আর আছে, তার মানে এই ইকুয়েশন থেকে আর ইকুয়াল টু আসবে, দেখো জেড স্কয়ার ডিভাইডেড বাই, এটা আমরা পুরোটা নিচে থাকবে 4 পাই এপসাইলন নট এম ভি স্কয়ার, এটাকে 3 নম্বর সমীকরণ দিলাম। আবার এই ইকুয়েশন থেকে আসবে, এটা আর সমান আসবে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম ভি, এটা 4 নম্বর। এরপর 3 আর 4 তুলনা করো, তাহলে হচ্ছে 3 ও 4 তুলনা করে পাই, তুলনা করে কি পাবো না, দেখো জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট এম ভি স্কোয়ার সমান আসছে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই এম ভি, একটা ভি কেটে গেল। আচ্ছা, এম কেটে গেল, এখানে পাই কেটে গেল, এটা দিয়ে কাটলে এটা আসছে 2, আর কেউ কাটছে না। তার মানে দেখো এটা নিচে ভি আছে, তাহলে ভি সমান আসবে, এইখানে কেউ আছে নেই, এইখানে জেড স্কোয়ার আছে, জেড স্কোয়ার ডিভাইডেড বাই, এগুলো সব নিচে যাবে, এন এইচ তো উপরে নিচে গেল, এখানে পড়ে আছে এপসাইলন নট, আর কিছু নেই, এটা এপসাইলন নট। এখন আমরা যদি এটা n তম কক্ষের ক্ষেত্রে করি, তাহলে ভি সাফিক্স n হবে, তাহলে ভি সাফিক্স অফ n ইকুয়াল টু, জেডটাকে ওদিকে বাইরে বার করলাম, তাহলে স্কোয়ার ডিভাইডেড বাই এইচ এপসাইলন নট, আর এখানে হচ্ছে জেড ডিভাইডেড বাই n,
জেড ডিভাইডেড বাই এইটা যদি আমরা ভ্যালু টোটাল ক্যালকুলেট করি ই তারপরে এইচ এপসাইলন নটের ভ্যালু যদি আমরা পুট করে দিই তাহলে আমাদের ভ্যালু আসবে 2.18 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড, মানে এটাকে আগে লিখি জেড পার এন মিটার পার সেকেন্ড। তার মানে এরপর যদি আমরা হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে বলি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে অন্য পরমাণুর ক্ষেত্রে জেড এর মান আলাদা হবে, এন এর মান সেম থাকবে। তাহলে ভি সাফিক্স এন এনতম কক্ষের আসবে 2.18 আর জেড এর মানও 1 এন এর মানও 1 মানে ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে 1 বলবো আমরা ভি সাফিক্স 1। এরপর যদি ভি সাফিক্স 2 বার করি তাহলে 2 দ্বারা মাল্টিপ্লাই হয়ে যাবে, 2 দ্বারা ডিভাইডেড হয়ে যাবে, মানে ভেলোসিটি দেখো কমে যাচ্ছে, নিচে জেড আছে মানে 2 দ্বারা ডিভাইডেড হলে আসবে 1.9 ইন্টু 10⁶ মিটার পার সেকেন্ড। তাহলে ভেলোসিটি কি করবে না, ভেলোসিটি আস্তে আস্তে কমতে শুরু করবে। বোঝা গেল? ব্যাস, এটাকে টুকে নাও। তারপরে এরপর আমরা এনার্জি ক্যালকুলেশনে চলে যাচ্ছি। গতিবেগ হয়ে গেল, গতিবেগের এই ফর্মুলা, এই যে শর্টকাট যে ফর্মুলাগুলো আছে ফর্মুলা সবসময় মনে রাখবে। বা তোমার পারমাণবিক ক্রমাঙ্কের উপরে কিভাবে ডিপেন্ডেন্ট হচ্ছে, তারপরে হচ্ছে এই এন্স মানে যেটাকে আমরা বলছি অরবিটের সংখ্যা বা এটাকে আরেকটা বলা হচ্ছে কোয়ান্টাম নাম্বারও বলা হয়। কক্ষপথের সংখ্যার উপর কিভাবে নির্ভর করছে সেগুলো মনে রাখতে হবে। এরপর আমরা চলে যাই শক্তিতে, এনার্জি। এই এনার্জি থেকে আমরা ওই বিভিন্ন টাইপের যে রেডিয়েশনগুলো সেটা বুঝতে পারবো, বা লাইন স্পেকট্রাম কেন হবে সেটাও আমরা বুঝতে পারবো, বা হাইড্রোজেনের একটাই ইলেকট্রন থাকা সত্ত্বেও কেন এত বেশি স্পেকট্রাম দেখায় সেটাও বুঝতে পারবো আমরা। তাহলে এখানে এনতম কক্ষে করি, তাহলে এনতম কক্ষের শক্তি নির্ণয়। এনতম কক্ষের আমরা কি নির্ণয় করব, শক্তি নির্ণয়। সেই ফর্মুলা হাফ এম ভি স্কোয়ার, মানে ভি সাফিক্স এন লিখলাম ইকুয়াল টু হচ্ছে ই, তার মানে এটাকে এইদিকে নিয়ে আসি, ই সাফিক্স এন ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি এন এর স্কোয়ার। ভি এন এর মান এইমাত্র আমরা পেলাম, যতটুকু পেলাম আমরা তার মধ্যে দেখো ভি এন এর মানটা কত ছিল না, ভি এন এর মান ছিল উপরে ছিল জেড, নিচে ছিল এন, আর এই জায়গায় কি ছিল স্কোয়ার, মানে জেড স্কোয়ার ডিভাইডেড বাই কত ছিল যেন 4 পাই এপসাইলন নট কেটে গেছিল কি, হ্যাঁ কেটে গেছিল মনে হয়। আচ্ছা তাহলে ওটা একটু দেখে নিচ্ছি, বিস্তার ভেলোসিটিটা কত ছিল, ভি স্কোয়ার ক্যালকুলেশন হলে করতে হবে। তাহলে এখানে দেখো ভেলোসিটি ভি এম ইকুয়াল টু এটা, তাহলে এখানে পুট করে দাও ভেলোসিটিটা, তাহলে হাফ এম জেড স্কোয়ার ডিভাইডেড বাই 2 এপসাইলন নট এন এইচ এটার উপর হোল স্কোয়ার, তার মানে কত হচ্ছে হাফ এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2টা হয়ে গেল এখানে 4 এপসাইলন নটের স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। এটা হলো ই সাফিক্স এন, এটাকে আমরা এন তম কক্ষের কাইনেটিক এনার্জি বলছি, ই কে, এটাকে ই কে এন বলছি, এন তম কক্ষের কাইনেটিক এনার্জি। তাহলে কাইনেটিক এনার্জির ফর্মুলা আসছে দেখো ই কে এন ইকুয়াল টু হাফ অফ, তাহলে এটাকে একবারে করে দিই আমরা 8 করে দিচ্ছি, তাহলে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, কি আসছে এন স্কোয়ার 8 এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার ফর্মুলা চলে আসছে, হয়ে গেল। এরপর আমরা যদি পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করি যে কোনো কনজারভেটিভ ফোর্স ফিল্ডের ক্ষেত্রে, যেহেতু এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বা আমরা জানি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কি থাকে কনজারভেটিভ ফোর্স ফিল্ড, তাহলে কি হবে কাইনেটিক এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি নেগেটিভ বাট ডবল আসবে, মানে ইপিএন তম কক্ষের যেটা আসবে 2 ইন্টু ই অফ কে এন ইন্টু মাইনাস থাকবে। কাইনেটিক এনার্জি সবসময় এই ফর্মুলাটা কিন্তু মেনটেন করে।
কনজারভেটিভ ফসফেটের ক্ষেত্রে। তার মানে এখানে দেখো ই পি সাফিক্স এন এনতম কক্ষে যদি আমরা করি তাহলে এটা মাইনাস টার্ম চলে আসবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এটা হচ্ছে দেখো 2 মানে এটা 4 হয়ে যাবে, তাহলে 4 এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার আসছে। এরপর যদি আমরা টোটাল এনার্জি দেখি এন তম কক্ষের টোটাল এনার্জি ই সাফিক্স এন টোটাল মোট, এটা হচ্ছে মোট শক্তি। তাহলে মোট শক্তির আমাদের কি ফর্মুলা আসবে দেখো না, মোট শক্তি En ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পটেনশিয়াল এনার্জি ই কে এন প্লাস হচ্ছে ই পি সাফিক্স এন এন তম কক্ষে। তাহলে দুটোকে যদি আমরা অ্যাড করে দিই তাহলে দেখো আসছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এপসাইলন নট বা আছে হ্যাঁ ওই টার্মগুলোকে আমরা রাখছি 4 এপসাইলন নট এন স্কোয়ার। তাহলে দেখো এখানে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আমরা পুরো কমন গেল। আর এই জায়গায় যে পড়ে থাকছে 1/2 দিয়ে তারপরে এই জায়গায় পড়ে থাকছে মাইনাস অফ 1, যেহেতু এটা পজিটিভ করছি তাহলে মাইনাস অফ 1 মানে এটা মাইনাস হাফ আসছে, তাহলে মাইনাস হাফ আসছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার, এইখানে একটা মাইনাস। তাহলে এই এনার্জিটা কি, এই এনার্জিটা হচ্ছে আমাদের টোটাল এনার্জি ই এন তম কক্ষের টোটাল এনার্জি আসছে এটা। এই এনার্জিটা এরপর যদি আমরা এই এনার্জিটাকে কি বললাম যে কোয়ান্টাইজ এনার্জি, কারণ প্রথমে কি কোয়ান্টাম কন্ডিশন ধরে নিয়েছে বোর, তাহলে বিজ্ঞানী বোরসের তত্ত্ব অনুযায়ী এই এনার্জিটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি যে ওই কক্ষের এনার্জি বা এনতম কক্ষের এনার্জি, এটা ভি সাফিক্স এনটা থাক আমাদের পরে কাজে লাগবে, এনার্জিটাকে লিখে দিই ভি সাফিক্স এন এর এনার্জি হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার সি, আচ্ছা সি এখন আসবে না, এখন আসছে এন স্কোয়ার এইচ স্কোয়ার মাইনাস। তাহলে দেখো এখান থেকে আমরা ই ইকুয়াল টু কি লিখতে পারি আমরা না, এই যে এনার্জিগুলো বা E1 আর E2 দুটোকে আমরা প্রথমে বার করি, E1 আর E2 এনার্জি। ফার্স্টে ধরো লিখছি আমরা E1 ফার্স্ট কক্ষের, তাহলে আসবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার এন স্কোয়ার, এন এর জায়গাতে কত 1 নাম্বার এইচ স্কোয়ার আছে, একটাকে ওইদিকে ভালো করে লিখি আমরা, এখানে আছে এইচ স্কোয়ার 1 এর স্কোয়ার বা এন সাফিক্স 1 আছে 1 এ থাকুক, কিন্তু এটা একটা নেগেটিভ আছে মাইনাস। আবার যদি E2 বলি আমরা, E2 সমান হচ্ছে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা হচ্ছে 12 স্কোয়ার, এটার মাইনাস। আচ্ছা এই জায়গাতে এটা যদি আমরা ভ্যালুটা ক্যালকুলেট করি না এই সাফিক্স এন, তাহলে অবশ্যই 13.6 ইনটু 10 টু দি পাওয়ার, আচ্ছা 13.6 10 টু দি পাওয়ার 9, এখানে তোমার জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড স্কোয়ার এটা ইভি আছে ইলেকট্রন ভোল্টে, তার মানে আর মাইনাস টার্মটা থাকবে কিন্তু এখানে মাইনাস 13.6 এরপর 1 যদি বসাই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে যদি পুট করি আগেরগুলো যেমন পুট করলাম, তাহলে হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত আসবে 1 আর এন এর ভ্যালু কত আসবে, এন এর ভ্যালু চলে আসবে 1, নাম্বার 1 এর নাম্বার 2 তে 2। এই যে টার্মগুলো আছে না, এই টার্মগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে, বারবার যখন তুমি লিখে প্র্যাকটিস করবে এক সময় দেখবে একবারে এই টার্মগুলো পুরোটাই ইজি চলে আসবে, পুরো টার্মগুলো কিন্তু একবারে ইজি চলে আসবে। আছে আচ্ছা তারপরে এখানে যদি এবং কোন শক্তি কোন এনার্জিটা দেখো এখানে গ্রেটার দেন আসছে, ভালো করে দেখো এখানে হচ্ছে -4 মানে সব তো নেগেটিভ, এটাও নেগেটিভ, এখানে 4 দ্বারা ডিভাইডেড হচ্ছে, তাহলে এটা যদি 4 দ্বারা ডিভাইডেড হয় এই টোটাল টার্মটা এটুর যে ভ্যালুটা, এটুর ভ্যালুটা কি হচ্ছে লো হয়ে যাবে, মানে মাইনাসের দিকে লো, মানে ধরো এটা চলে এলো -2 আর এটা চলে এসছে মাইনাস সামথিং ধরো রয়ে গেছে -4 ধরো রয়ে গেছে, তাহলে এটা -4 এটা -2, তাহলে কোন এনার্জি বড় হচ্ছে E2টা গ্রেটার দেন হচ্ছে, তার মানে এখানে আমরা লিখবো যে E2 গ্রেটার দেন E1, বুঝা গেল, মানে এটা হচ্ছে -2 এটা -4, তার মানে কোনটা বড় হবে, এটা বড় হবে। তাহলে এখন আমরা ডিফারেন্স যদি করি তাহলে ডিফারেন্স করব E2 E1, এই E2 E1টাকে আমরা কি বলছি না ডেল্টা I,
কোয়ান্টাম মেকানিক্স বলছে বা বোর্ড যে পোস্টুলেটস কনসিডার করেছে পোস্টুলেট ধরেছে, সেখানে আমরা কি ধরলো যে যখন জাম্প করবে বা তার যে এনার্জি যে গ্যাপটা যখন তার রেডিয়েশন করবে বা এনার্জি অ্যাবজর্ব করবে বা গেন করবে, সেই যে এনার্জিটা যখন তারা এমিটেড করবে তার ফর্মটা কি আসবে না কোয়ান্টাইজেশন আসবে, এবং কোয়ান্টাইজেশন এনার্জিটা হচ্ছে এইচ অফ নিউ। নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা যেরকম অরবিট থাকবে সেই অরবিটের উপর ডিপেন্ডেন্ট করবে, এইচ ইন্টু নিউর সঙ্গে ইকুয়াল হবে। এনার্জি আমরা পোস্টুলেটে লিখেছিলাম, তাহলে এখানে দেখো এইচ নিউ সমান আমরা লিখবো E2 মাইনাস E1। E2 মানে হচ্ছে এই টার্মটা আসছে, তাহলে মাইনাস অফ এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার এইচ স্কোয়ার, এখানে আসছে তোমার 2 এর স্কোয়ার, মানে একবারে 4 করে দিলাম। আচ্ছা 2 এর স্কোয়ার থাকো, আমাদের এটা কাজে লাগবে পরবর্তীকালে। আচ্ছা মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এখানে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার, এখানে এইচ স্কোয়ার 1 এর স্কোয়ার। তাই যে তার মানে দেখো এইচ নিউ সমান চলে আসছে, এই মাইনাসটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, প্লাসটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এবং এখানে কমন নিচ্ছি। দেখো এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার কমন চলে যাচ্ছে, এইচ স্কোয়ারও কমন চলে যাচ্ছে, ডিভাইডেড বাই এখানে পড়ে থাকছে 1 মাইনাস 1 এর স্কোয়ার মাইনাস 1 বাই 2 এর স্কোয়ার। আচ্ছা 1 মাইনাস 1 স্কোয়ার মাইনাস 1 বাই 2 এর স্কোয়ার। এরপর আমরা এটাকে এই নিউটাকে ল্যামডার টার্মে যদি লিখি তাহলে কি হবে না আসবে এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইদিকে টার্মটা যাবে কত এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার এইচ স্কোয়ার, আর এখানে ওই টার্মটাই থাকছে 1 বাই 1 এর স্কোয়ার মাইনাস 1 বাই 2 এর স্কোয়ার। এরপর যদি আমরা এইচটাকে এদিকে কনভার্ট করে দিই তাহলে সিএইচকিউ চলে আসবে, আর সিএইচকিউ চলে আসবে, তার মানে দেখো 1 বাই ল্যামডা ওয়েভ লেন্থ আমরা ক্যালকুলেট করতে পারবো। 1 বাই ল্যামডা ইকুয়াল টু আসবে এখান থেকে 1 বাই ল্যামডা সমান আসবে এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8 এপসাইলন স্কোয়ার সিএইচকিউ, এটা চলে আসছে 1 বাই 1 এর স্কোয়ার মাইনাস 1 বাই 2 এর স্কোয়ার হয়ে গেল। এইটার একটা নাম আছে আর, মানে অনেক বড় কনস্ট্যান্ট, মনে রাখার দরকার নেই, ছোট্ট করে দেওয়া হয়েছে আর 1 বাই 1 এর স্কোয়ার মাইনাস 1 বাই 2 এর স্কোয়ার হয়ে গেল। তার মানে এখানে দেখো ল্যামডাটা এই ফর্মে আমরা পেয়ে গেলাম। এখন আমরা যদি ওই গল্পে যাই যে কেন এরা যে এনার্জি সেই এনার্জিটা কেন এরকম ভাবে করছে, যে ডিসক্রিট এনার্জি কেন করছে, দেখো ওয়েভ লেন্থটা কার উপরে ডিপেন্ডেন্ট করছে না এই যে পার্টিকুলার একটা নাম্বারের উপরে, ইন্টিজার নাম্বার উপরে ডিপেন্ডেন্ট করছে। তাহলে ইন্টিজার নাম্বারগুলো দেখো এখানে 2, তারপরে কি আসবে 3, তারপর 4, তারপর 5, তারপর 6। আবার যদি এটা ধরো 6 অরবিট থেকে 7 অরবিট ক্যালকুলেট করি, তার এনার্জি এটা 6 আসবে, এটা স্মল আসবে, তাহলে 5 থেকে 6 থেকে 7, তাহলে এটা 6 এটা 7। কারণ হাইয়েস্ট অরবিটটা তো সবসময় কি আসবে, হাইয়েস্ট অরবিটটা আছে পজিটিভ, মানে নেগেটিভের টার্মটা কি আসবে গ্রেটার দেন আসবে, ওই টার্মটা গ্রেটার দেন আসবে, কারণ সবসময় এখানে লোয়েস্ট টার্মটা চলে আসে। মানে ধরো 4 থেকে 3, তার মানে এখানে 3 স্কোয়ার হবে, এখানে 4 এর স্কোয়ার হবে, মানে নেগেটিভ টার্মটা সবসময় লাস্টের দিকে থাকবে, বা নেগেটিভ টার্মটা হচ্ছে তোমার যার এনার্জিটা হচ্ছে বেশি সেই টার্মটা থাকবে। আর ওইটা যখনই যাচ্ছে, যখন আমরা ডিফারেন্স করছি তখন এই টার্মটা কেটে যাচ্ছে। এরপর যদি আমরা ধরো এন তো অর্ডারে ক্যালকুলেট করছি, 1 এর স্কোয়ার থেকে এখানে এন এর স্কোয়ার করে দিলাম, যদি ইনফিনিটিভ করে দিই এখানে ইনফিনিটিভ, তাহলে এটা ইনফিনিটিভের স্কোয়ার হয়ে গেল। এবার ইনফিনিটিভের স্কোয়ার হয়ে গেলে দেখো 1 বাই ল্যামডা সমান আসছে আর ইন্টু আর আসছে খালি, এটা ইনফিনিটিভ মানে ইনফিনিটিভ টার্ম মানে 1 বাই ইনফিনিটিভ সমান 0 হয়, তাহলে 0 যখনই চলে আসছে সমান আর আসছে, অর্থাৎ ল্যামডা সমান কি আসছে 1 বাই আর, কারণ ল্যামডা কনস্ট্যান্ট থাকছে। তার মানে একটা পার্টিকুলার যখন পোর্শন থেকে আরেকটা পার্টিকুলার নিয়ে যাবো, মানে ফার্স্ট সেল থেকে ভূমিস্তর থেকে ইনফিনিটিভে যখন নিয়ে যাচ্ছি তখন ল্যামডা একটা কনস্ট্যান্ট। বা এনার্জির ক্ষেত্রে যদি আমরা দেখতে পারি ফার্স্ট সেলের এনার্জি কনস্ট্যান্ট, সেকেন্ড সেলের এনার্জি কনস্ট্যান্ট, তার মানে কি কোয়ান্টাইজেশন এটা কি করছে সাপোর্ট করছে। খুব মারাত্মক টাইপের এখান থেকে প্রবলেম করে এই জায়গাটা। এটা হচ্ছে 1 এর স্কোয়ার, এটা 2 এর স্কোয়ার, 3 হতে পারে 4, 1 থেকে 4, 1 থেকে 3, 1 থেকে 4, তখন এই ল্যামডাটা দেখো চেঞ্জ করে যাবে। বা যদি তোমাকে ফ্রিকোয়েন্সি টার্মে ক্যালকুলেট করতে হয় তখন এই যে এইচ নিউ, তখন এই যে সি আর এইচটার স্কোয়ার থাকবে, মানে সিএইচকিউ আসছে তো,
আর CH2 আসছে, এখানে সিটা থাকবে না, এইচের স্কোয়ার হয়ে যাবে, তখন ফ্রিকোয়েন্সি ক্যালকুলেট করতে হবে। বা এরকম ভাবে ভাবতে পারি আমরা, এইচটা তো অলরেডি ডিভাইডেড করতেই হবে ফ্রিকোয়েন্সির জন্য, তার মানে এইচটা ওখানে থাকবে, HQ আসবে, সিটা থাকবে না, সেটা থাকবে না। এরপর যদি আমরা হাইড্রোজেনের ক্ষেত্রে দেখি যে হাইড্রোজেনের একটা ইলেকট্রন কিন্তু অনেকগুলো, কেন আমরা স্পেকট্রাম পাই হাইড্রোজেনের যখন স্পেকট্রাম করি, দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন হলে কি হবে না, ফার্স্ট যে ইলেকট্রন আছে একটা কক্ষে আছে, তারপরে এনার্জিগুলো তো কোয়ান্টাইজ, মানে দ্বিতীয় সেলটার এনার্জি তো আছে বাট ইলেকট্রন নেই, তাহলে সেই সেলে এনার্জি যে ইলেকট্রনটা যে ওখানে কিছু পরিমাণ কিছু সময় থাকতে পারে, কাটাতে পারে, মানে ওই এনার্জি লেভেলে, তারপর আবার যখন জাম্প করবে তখন কি করবে, এনার্জি রেডিয়েট করে দেবে, ঠিক আছে। তাহলে এই নেগেটিভ টার্মটার কিন্তু একটা সিগনিফিকেশন আছে, যে এনার্জি বা ইলেকট্রনগুলো যখন লোয়ার স্টেট থেকে হায়ার স্টেট যায় তখন এনার্জি কি করবে, গেইন করবে, আবার যখন হায়ার স্টেট থেকে লোয়ার স্টেটে নামবে তার ক্ষেত্রে এনার্জি কি করবে, রিলিজ করবে, এনার্জি রিলিজ করবে। এখান থেকে আমরা এক্সপ্লেন করব যে এক্স রে, ধরো এক্স রে কি হয় না, এক্স রের ক্ষেত্রে আমরা যখন কোনো মেটালের উপরে কি করা হয় না, মেটালের উপরে ইলেকট্রন দ্বারা, ইলেকট্রনের সোর্স দ্বারা ওকে কোলাইড করা মেটালের উপরে, তাহলে মেটালের উপরে যখনই কোলাইড করব তখন ইলেকট্রনগুলো কিছুটা এনার্জি অ্যাবজর্ব করবে, এনার্জি অ্যাবজর্ব করে আপার স্টেটে চলে যাবে, মুভ করবে, আপার স্টেট থেকে যখন আবার এনার্জি রিলিজ করে নিজের স্টেটে ফিরে আসবে লোয়ার স্টেটে, তখন এনার্জি সামথিং বিকিরণ করবে, ওই এনার্জিটা যদি ইনভিজিবল এক্স রে বা ইনভিজিবল হয় তখন আমরা বলবো এক্স রে, বা এক্স রের যে ওয়েভলেন্থ তার সঙ্গে ম্যাচ করে যায় তখন বলবো এক্স রে ওয়েভলেন্থ আসছে। ওই জন্য আমরা এক্স রে যে ওয়েভস আছে সেই ওয়েভসগুলো অনেক সময় বলি সফট হার্ড, ওইভাবে ডিপেন্ডেন্ট করছি আমরা, মানে ওয়েভলেন্থ কতটা, এবং সেটাকে দেখবো যে ইলেকট্রন কত এনার্জি দিচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট করবে, অর্থাৎ যে ইনসিডেন্ট যে আমরা ইলেকট্রন ফেলছি, ইলেকট্রনের স্রোত তার উপরে ডিপেন্ডেন্ট করবে। বা তুমি উল্টো দিক থেকে ভাবো, ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হচ্ছে, আলো, দ্যাট মিনস এইচ নিউ থেকে ইলেকট্রন বার করছি, আর উল্টা ঘটনাটা হচ্ছে কি, ইনভার্স হচ্ছে কি, দেখো ইলেকট্রন দিচ্ছি, এইচ নিউ বেরোচ্ছে, ইলেকট্রন দিয়ে এইচ নিউ বেরোচ্ছে, মানে এনার্জি রেডিয়েট হচ্ছে, তার মানে এই প্রপার্টিটাও কিন্তু একটা হোল্ড করছে। দেখো আমরা যে আগে আমরা পড়েছি যে ম্যাটার ওয়েভস, ইলেকট্রন, তার মানে কি ইলেকট্রন যখন আমরা ওর মধ্যে স্রোত ফেলছি, ইলেকট্রনের উপর কোলাইড হচ্ছে, দিয়ে এনার্জি কি হচ্ছে, তৈরি হচ্ছে, তাহলে এনার্জি তৈরি হচ্ছে মানে কি, সেটাও একটা বলতে পারি যে পার্টিকেলটা ওয়েভের মতো বিহেভ করছে, দিয়ে ওয়েভস এনার্জিতে কনভার্ট হচ্ছে। এরপর যদি আমরা ধরো হাইড্রোজেনের যে স্পেকট্রাম আছে সেই স্পেকট্রামটা যদি এক্সপ্লেন করি, দেখো আমরা তো ফর্মুলা কি পেলাম, 1/λ = r 1/1 এর স্কয়ার মাইনাস 1/n তম যে কোনো স্কয়ার হচ্ছে। এখন ধরো এটা যদি আমাদের নিউক্লিয়াস হয় এবং তার করসপন্ডিং ধরো 1 2 3 4 5 আবার এরকম হবে অনেকগুলো, ফার্স্ট অরবিটে যে সমস্ত রেডিয়েশনগুলো আসবে n = 1 সবগুলোর থেকে, যেখান থেকে আসুক ফার্স্ট অরবিটে যে রেডিয়েশনগুলো আসবে, একটা বেশি করে দিয়েছি এটা, হ্যাঁ, এই যে রেডিয়েশনগুলো আসবে, মানে ইলেকট্রন ধরো এই কক্ষ থেকে একবারে জাম্প করে এখানে আসছে, বা এখান থেকে জাম্প করে এখানে আসছে, বা এখান থেকে জাম্প করে এখানে, বা এখান থেকে জাম্প করে এখানে, সেই টোটাল এইটা যে লাইন স্পেকট্রাম পাচ্ছে এর নাম দেওয়া হয়েছে লাইম্যান সিরিজ, লাইম্যান। আচ্ছা, এরপর দেখো এই টুটাতে আসতে পারে, টুটাতে এখানে আসতে পারে, তারপর এখানে আসতে পারে, তারপর এখান থেকে আসতে পারে, এটার নাম দেওয়া হয়েছে লেমন, তারপরে হচ্ছে তোমার প্রেশন, তারপর হচ্ছে বামার, এটা হচ্ছে বামার শ্রেণী, এটার নাম দেওয়া হচ্ছে বামার শ্রেণী, এটা হচ্ছে লেমন শ্রেণী। আবার যদি এই দিক থেকে ধরি, এটা 2 নাম্বার হয়ে গেছে, 1 2 3 নাম্বারে, মানে এটা এখান থেকে 3, তাহলে 3 নাম্বারটার নাম হচ্ছে প্যাশন শ্রেণী। আবার যদি আমরা দিই এটা এই পর্যন্ত, মানে আর একটা অরবিট আমি করছি এখানে, ধরো এইটাতে আসছে, মানে এখান থেকে আসছে এটা, আর এখান থেকে এটা আসছে, এর নাম হচ্ছে ব্যাকেট। আবার পরবর্তীকালে আবিষ্কার হচ্ছে, এগুলো হচ্ছে প্যাশন, তারপর হচ্ছে ব্যাকেট,
আবার ব্র্যাকেটের পরে আবার ফাউন্ড আছে বা এসব কক্ষগুলো আছে। তার মানে এখানে দেখো যে লিমেল শ্রেণী তার আমরা এই যে ওয়েভলেন্থ, এটার জন্য যে ওয়েভলেন্থ আসবে এই রেডিয়েশনটা আর এটার যে রেডিয়েশন আসবে, দুটো দেখো সেপারেট আমরা রেডিয়েশন কিন্তু পাবো, আমরা আলাদা আলাদা সেপারেশন তাদের রেডিয়েশন এনার্জিগুলো কিন্তু আমরা পাবো। এখন ভালো করে দেখো এই যে রেডিয়েশন আসছে তার যদি আমরা এইটা ধরি বা ইনফিনিটিভে ধরছি, তাহলে এইটাকে যদি ইনফিনিটিভ করে দিই দেখো, তাহলে এইটাকে আচ্ছা এটা এন স্কোয়ারে থাক, আমি এইদিকে সাজিয়ে লিখছি, এটা এন স্কোয়ার এইদিকে করছি। ধরো 1/λ এটা হচ্ছে লাইম্যানের ক্ষেত্রে, তাহলে এল লিখলাম, হ্যাঁ ল্যামডা ইজ ইকুয়াল টু কত আর ইন্টু 1/1 এর স্কোয়ার মাইনাস 1/∞ স্কোয়ার। এটা মানে এই যে এটা বড়টা মানে যেটা অনেক দূর থেকে যে রেডিয়েশনটা আসছে ইনফিনিটিভ থেকে, তাহলে ইনফিনিটিভ থেকে রেডিয়েশন আসলে এটা 0 হয়ে গেল, তাহলে 1 মানে কি থাকলো 1/λ লিমেনের ক্ষেত্রে অনলি ফর আর থাকলো। এরপর যদি এইটা করি তার ক্ষেত্রে দেখো 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/1 এর স্কোয়ার মাইনাস 1/2 এর স্কোয়ার, মানে এটা নেক্সট স্টেপ করছে 2। তার মানে এখানে আর এখানে দেখো 1, এটা 1 মাইনাস 1/4, তার মানে 1 মাইনাস 1/4 সমান চলে আসছে 3/4। আচ্ছা তাহলে 3/4 এটা হচ্ছে 1/l। এটাকে যদি আমরা একটু সোজা করে দিই তাহলে ল্যামডা এল সমান আসছে দেখো লিমেনের 4/4r/3। আচ্ছা তাহলে এটা নিচে চলে আসছে 3r, ওকে। আর যদি এটাকে আমরা একটু সোজা করি তার মানে হচ্ছে ল্যামডা এল সমান চলে আসছে 1/r। এইখানে দেখো এই ফ্যাক্টরটা ভালো করে দেখো, এই ফ্যাক্টরটা কত আছে, এখানে 1 আছে আর এই ফ্যাক্টরটা আছে 1 এর বেশি, তাহলে কি এইটা হচ্ছে বড় আসছে ল্যামডা এলটা, এই জন্য এটাকে বলা হচ্ছে দীর্ঘতম ওয়েভলেন্থ। দীর্ঘতম, তাহলে এই কন্ডিশনটাকে কি বলা হবে হ্রস্বতম। হ্রস্বতম লংগেস্ট আর হাইয়েস্ট ওয়েভলেন্থ। তাহলে ভালো করে দেখো দীর্ঘতমর ক্ষেত্রে কি আসবে নেক্সট, মানে যেটা স্মল আসবে নেক্সট স্টেপটা 1 থেকে 2 এটা লিমেনের দীর্ঘতম আসবে, আর যখন ইনফিনিটিভ আসবে ইনফিনিটিভ থেকে ওই পয়েন্টে আসবে সেটা হয়ে যাবে শর্টেস্ট বা হ্রস্বতম। একই রকম যদি বামার বলে 2 থেকে 3 হলে হচ্ছে দীর্ঘতম হবে, আর ইনফিনিটিভ থেকে যদি 2 আসে তাহলে হ্রস্বতম হয়ে যাবে। একই রকমভাবে যদি প্যাশনের ক্ষেত্রে বলা হয় 3 থেকে 4 হয়ে গেলে দীর্ঘতম হবে, আর যদি 3 থেকে ইনফিনিটিভ হয় বা ইনফিনিটিভ থেকে 3 আসে তার ক্ষেত্রে কি হয়ে যাবে শর্টেস্ট হয়ে যাবে বা হ্রস্ব হয়ে যাবে। এই জন্য ব্র্যাকেটের ক্ষেত্রেও সেম, পি ফাউন্ডের ক্ষেত্রেও সেম। তাহলে হ্রস্বতম দীর্ঘতম নিয়ে একটা কিন্তু নিউমেরিক্যাল করে, এবং এখানে দেখো আমরা এক্সপ্লেন করতে পারছি কারণ একটা ইলেকট্রনে এখানে জাম্প একটা ডিসক্রিট, আমরা এগুলো কিন্তু সব অ্যাটমের ক্ষেত্রে, আমরা যেটা শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটম করছি তার ক্ষেত্রে নয়, সব অ্যাটমের ক্ষেত্রে। বাট ওই যে 13.6 সেই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে, মানে আমরা যে ভ্যালুটা পড়লাম না এখানে এনার্জি ইএল ইকুয়াল টু ছিল কি মাইনাস 13.6, এখানে ছিল দেখো জেড স্কোয়ার ডিভাইডেড বাই এন স্কোয়ার ইভি। তাহলে এই জেড এর ভ্যালুটা তো চেঞ্জ হয়ে যাবে। হাইড্রোজেনের ক্ষেত্রে জেড যখন 1, তখন হিলিয়াম অ্যাটম বা তোমার অক্সিজেন অ্যাটম নাইট্রোজেন অ্যাটম তাদের ক্ষেত্রে জেড এর ভ্যালু চেঞ্জ হলে দেখো এই টার্মটা কি হয়ে যাবে চেঞ্জ হবে। তাহলে এই টার্মটা যখনই চেঞ্জ হয়ে যাবে তার ক্ষেত্রে এনার্জির যে লেভেলগুলো সেই লেভেলগুলো একটু ডিফারেন্স করবে, বা তাদের যে গ্যাপটা সেই গ্যাপটা ইনক্রিজ ডিক্রিজ করবে। যেমন আমরা যদি ওই গ্যাপটা একটু এখানে দেখানোর চেষ্টা করি তার ক্ষেত্রে দেখো কিরকম আসবে। ধরো এইদিকে আছে আমাদের এটা ধরো আমরা ধরে নিচ্ছি যে n সমান হচ্ছে 1, তারপর এই জায়গাতে n সমান 2, n সমান 3 এরকম আমরা পুট করছি, n সমান 3, n সমান হচ্ছে 2। তো প্রথমে দেখো যেটা 1 আসছে তার মানে মাইনাস 13.6 আসছে ইভি, তারপর একটা দেখো চলে আসছে 4 মানে হচ্ছে মাইনাস 3.4 হয়ে গেল ইভি, তারপর একটা আবার 4 মানে মাইনাস হয়ে যাবে 0.896 মানে 8 32 8.4,
তারপরে দেখো হয়ে যাবে তোমার মাইনাস আবার, না 4 দ্বারা কি বেশি আসবে, এটা 4 দ্বারা হয়েছে, তারপরে এটা আসবে না, ভুল করছি, এটা হচ্ছে এটার সঙ্গে মানে 4 হলো তো এরপর 3, 2 এর পর 3, 3 মানে হচ্ছে 9, 9 দ্বারা ডিভাইডেড হবে, 13.6 ডিভাইডেড বাই 9 মানে হচ্ছে 1, 9 হলো 1, এটা হচ্ছে তোমার 3 মানে 4, 6 মানে হচ্ছে 45, 5 এই দিই 45 হলো আছে 1.5 এ থাকে অ্যাপ্রক্সিমেটলি 1.5, তারপরেটা হবে 4 মানে 16 দ্বারা ডিভাইডেড হবে, তাহলে 13, 6 এটা হচ্ছে 16 দ্বারা মানে পয়েন্ট চলে আসছে, আর 16 দ্বারা ডিভাইডেড হলে কত আসবে 1 মানে 10 হলে বেশি হয়েছে 9, 8, 8 আর হচ্ছে এই হচ্ছে 12, হ্যাঁ 8 চলে যাবে, 40 এর 8 হাতে থাকে হচ্ছে 4, 8 এর 8 থেকে 12, 128, মানে আমরা এখানে ধরে নিয়েছি 0.8, বাস এই পর্যন্তই করলাম 0.8। তাহলে দেখো যত দূরে যাচ্ছে মানে এখানে ধরো 13.6 যদি এটা হয় তারপরে অনেকটা গ্যাপ মানে প্রায় এতটা, এরপরে দেখো তারপরে এই লেভেলের থেকে এই লেভেলটা কিন্তু বেশি গ্যাপ নয়, মাত্র 1.6 মানে এরকম আসবে, তারপরে গ্যাপটা আবার কমে গেল মানে এরকম ভাবে হতে যাবে, যত বাড়তে থাকবে n সমান 3 থেকে গ্যাপ হাইড্রোজেন স্পেকট্রামের ক্ষেত্রে কিন্তু এই এনার্জি যে লেভেলটা, এই এনার্জি লেভেলগুলো কিন্তু আস্তে আস্তে কি করছে স্মল হতে শুরু করছে। অন্য কোনো অ্যাটমের ক্ষেত্রেও কিন্তু এনার্জি লেভেলগুলো সাম এরকমই আসবে, কারণ দেখো এই যে ফ্যাক্টরটা ডিপেন্ডেন্ট করছে n স্কয়ার, মানে প্রথমে ডিভাইডেড হচ্ছে তোমার কত 1 দ্বারা, তারপর হচ্ছে ডিভাইডেড 4 দ্বারা, তারপর 9 দ্বারা, তারপর হচ্ছে 16, তারপর হয়ে যাবে 5 মানে 25, এরকম ভাবে ডিভাইডেড হচ্ছে, তার মানে ভ্যালুগুলো কি করবে করিব করিব অনেক কাছাকাছি চলে আসবে ভ্যালুগুলো। ব্যাস এর মোটামুটি থিওরিটা টোটাল কমপ্লিট, এখনো হলো না, কিছু এক্স রে স্পেকট্রাম বাকি রয়ে গেল, তো ওটা পরের ভিডিওতে অবশ্যই করব। আর থ্যাঙ্কস সকলকে, আর ভিডিওর শেষে অবশ্যই বলে লাইক কমেন্ট এবং শেয়ার করে নেবে।